রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। হরমুজ প্রণালীতে বিধ্বস্ত যুক্তরাষ্ট্রের সামরিক বিমান, নিখোঁজ বিমান ও পাইলট। ইরানের রিভার্স ইঞ্জিনিয়ারিং প্রকল্পে ঘুম হারাম যুক্তরাষ্ট্র ইসরায়েলের অবিস্ফোরিত অত্যাধুনিক বোমা ইরান তুলে দিয়েছে রাশিয়ার হাতে। হরমুজ প্রণালী নিয়ে এবার যুক্তরাষ্ট্রের মুখোমুখি চীন ও রাশিয়া। একদিনের মাথায় প্রজেক্ট ফ্রিডম বন্ধ ঘোষণা ট্রাম্পের, বিজয় ঘোষণা ইরানের। পারস্য উপসাগরে বিধ্বস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের একটি KC-135 এরিয়াল রিফুয়েলিং ট্যাঙ্কার। বিমানটি বিধ্বস্ত হওয়ার পর সাগরে তলিয়ে গেছে এবং নিখোঁজ এর পাইলট। বর্তমানে বিমানটির সন্ধানে হরমুজ প্রণালী এলাকায় মিশন পরিচালনা করছে যুক্তরাষ্ট্র। তবে বিমানটি বিধ্বস্ত হওয়ার বিষয়ে এখনো মুখ খোলেনি যুক্তরাষ্ট্র আর্মি। ইরান এবং পাকিস্তানের গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, বিমানটি মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের পর পারস্য উপসাগরে নিখোঁজ হয়। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, বিমানটি পারস্য উপসাগর অতিক্রমের সময় জরুরি সংকেত পাঠায়। এরপরই বিমানটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। যুক্তরাষ্ট্রের KC-135 বিশ্বের শীর্ষ 5টি এরিয়াল রিফুয়েলিং ট্যাঙ্কারের একটি KC-135 91,000 কেজি জেট ফুয়েল বহন করতে সক্ষম। ইরানের গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, ফ্লাইট ট্র্যাকিং ডেটা থেকে দেখা যায়, পাবলিক রাডার থেকে অদৃশ্য হওয়ার আগে বিমানটি নিচে নামছিল এবং দিক পরিবর্তন করছিল। প্রকাশিত খবরে বলা হয়েছে, চলমান যুদ্ধের কারণে এই এলাকায় জিপিএস জ্যামিং এবং ইলেকট্রনিক হস্তক্ষেপ একটি সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। যুদ্ধের কারণে বর্তমানে হরমুজ প্রণালী এলাকায় উভয় পক্ষই উন্নত জ্যামিং সিস্টেম মোতায়েন করেছে, যা রাডার এবং নেভিগেশন সরঞ্জামকে অকার্যকর করে দিতে পারে। ধারণা করা হচ্ছে, বিমানটি সাগরে বিধ্বস্ত হওয়ার পর তলিয়ে গেছে। যুক্তরাষ্ট্র আর্মির পক্ষ থেকে বিমানটির পরিণতি বা এর নাবিকদের অবস্থা সম্পর্কে তাৎক্ষণিক কোনো তথ্য সরবরাহ করেনি। তবে কাতারের আল উদেহ বিমান ঘাঁটি থেকে অনুসন্ধান ও উদ্ধারকারী হেলিকপ্টার পাঠানো হয়েছে। দুটি এয়ারবাস H-125 হেলিকপ্টারকে ওই এলাকায় মিশন পরিচালনা করতে দেখা গেছে। এরিয়াল রিফুয়েলিং ট্যাঙ্কার মাঝ আকাশে অন্যান্য যুদ্ধ বিমানে জ্বালানি সরবরাহ করে থাকে এবং এরিয়াল রিফুয়েলিং ট্যাঙ্কার ছাড়া কোনো যুদ্ধ বিমান দূরপাল্লার মিশন পরিচালনা করতে পারে না। ইরানের বিরুদ্ধে যুদ্ধে মাঝ আকাশে দূরপাল্লার বোমারু বিমান ও যুদ্ধ বিমানে জ্বালানি সরবরাহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে KC-135 রিফুয়েলিং ট্যাঙ্কার। এরিয়াল রিফুয়েলিং ট্যাঙ্কার বিমানের সাহায্যে মাঝ আকাশে পুনঃ জ্বালানি নিয়ে আকাশে কয়েকদিন পর্যন্ত অবস্থান করতে পারে যুক্তরাষ্ট্রের দূরপাল্লার বোমারু বিমান। ইরানের রিভার্স ইঞ্জিনিয়ারিং প্রকল্পে ঘুম হারাম হয়ে গেছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের। হামাস ইসরায়েল যুদ্ধ চলাকালে 2025 সালের জুন মাসে ইরান ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়ে। 12 দিনের আলোচিত এই যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের বিরুদ্ধে যোগ দেয়। মাটির নিচে ইরানের পারমাণবিক গবেষণাগার ও স্থাপনা ধ্বংসে যুক্তরাষ্ট্র 12টি B-2 স্পিরিট বোমারু বিমানের সাহায্যে 24টি বাংকার বাস্টার বোমা হামলা চালায়। ইসরায়েলও তখন ইরানে তাদের অত্যাধুনিক কয়েক ধরনের গাইডেড প্রযুক্তির মিসাইল হামলা চালায়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সেই সব আধুনিক প্রযুক্তির অনেক বোমা অবিস্ফোরিত অবস্থায় থেকে গেছে ইরানে। বিবিসির সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান সেই সব বোমা উদ্ধার করে গবেষণা করছে তার প্রযুক্তি উদ্ধারের জন্য। কেবল তাই নয়, ইরান সেই সব বোমার গুরুত্বপূর্ণ অনেক অংশ তুলে দিয়েছে রাশিয়ার হাতে। রাশিয়াও যুক্তরাষ্ট্রের বাংকার বাস্টার বোমা নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের বোমা রাশিয়ার হাতে তুলে দেওয়ার বিনিময়ে ইরান রাশিয়ার কাছ থেকে লাভ করেছে তাদের SU-35 যুদ্ধ বিমান নির্মাণ প্রযুক্তি। আর এই খবরে বড় ধরনের অস্থিরতা ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের সেনা সদর দপ্তর, পেন্টাগন, ইসরায়েল সহ দুই দেশের আরও বিভিন্ন মহলে। বিবিসির খবরে বলা হয়েছে, গত 4 দশকের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে রাখলেও তাদের বিজ্ঞান ও প্রযুক্তি চর্চা আটকাতে পারেনি। বিবিসির খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বাংকার বাস্টার বোমার পাশাপাশি ইসরায়েল 12 দিনের যুদ্ধে ব্যবহার করেছে তাদের আধুনিক প্রযুক্তির স্পাইস গাইডেড বোমা ও বারবি বোমা। ইরান বর্তমানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের এই 3 ধরনের অবিস্ফোরিত কয়েকটি বোমা পুরোপুরি ব্যবচ্ছেদ করে নিজেরা একই ধরনের বোমা বানানোর কাজ চালিয়ে যাচ্ছে।
এ খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সেনা সদর দপ্তর পেন্টাগন। কারণ আধুনিক যুদ্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বোমার গোপন কোড ও নেভিগেশন সিস্টেম। ইরান যদি যুক্তরাষ্ট্রের বাংকার বাস্টার বোমা, ইসরায়েলের স্পাইস ও বারবি বোমার গোপন কোড ও নেভিগেশন সিস্টেম উদ্ধার করতে পারে, তাহলে ইরান যেমন এসব বোমা তৈরি করতে পারবে, তেমনি ইরানের বিরুদ্ধে ভবিষ্যতে আর কোনো কাজে আসবে না এসব বোমা। কারণ রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ইরান একই সঙ্গে বানাতে সক্ষম হবে এর পাল্টা প্রতিরোধ ব্যবস্থা। বিবিসির খবরে বলা হয়েছে, ইসরায়েলের তদন্তে উঠে এসেছে 2025 সালের 12 দিনের যুদ্ধে ইরানের বিরুদ্ধে হামলা চালানো বেশ কিছু বোমার আত্মঘাতী সিস্টেম কাজ করেনি। আত্মঘাতী সিস্টেম হলো কোনো বোমা যদি শত্রুকে আঘাতের সময় বিস্ফোরিত না হয়, তাহলে পরবর্তীতে বোমাটি নিজে নিজে বিস্ফোরিত হবে, যাতে শত্রুপক্ষ তার প্রযুক্তি আয়ত্ত করতে না পারে। হরমুজ প্রণালী অবরোধ ইস্যুতে এবার ইরানের পক্ষে প্রকাশ্যে অবস্থান নিয়েছে চীন ও রাশিয়া। ইরান থেকে জ্বালানি তেল কেনার কারণে এক সপ্তাহ আগে চীনা 5টি তেল কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে ট্রাম্প প্রশাসন। চীনের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে তারা এই নিষেধাজ্ঞা মানবে না। রাশিয়ার পক্ষ থেকেও বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যদি পুনরায় ইরানে হামলা চালায় তাহলে তারাও চুপ করে বসে থাকবে না। এই অবস্থায় বেকায়দায় পড়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। এর আগে ট্রাম্পের শুল্ক যুদ্ধের বিরুদ্ধে যেমন রুখে দাঁড়িয়েছিল চীন, ঠিক একইভাবে 5টি তেল কোম্পানির বিরুদ্ধে অবরোধ রুখেও দাঁড়ানোর ঘোষণা দিয়েছে বেজিং। বেজিং বলেছে, যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞা সমস্ত আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং যুক্তরাষ্ট্রের ক্ষমতার চূড়ান্ত অপব্যবহারের শামিল। তারা এই নিষেধাজ্ঞা অমান্য করে ইরান থেকে জ্বালানি তেল কেনা অব্যাহত রাখবে। বেজিং এর এই ঘোষণা মূলত হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধের বিরুদ্ধে। এই অবস্থায় যুক্তরাষ্ট্র যদি চীনগামী তেলবাহী ট্যাঙ্কার আটকে দেয়, তাহলে বেইজিং কি পদক্ষেপ নেয় তা নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে সামরিক অঙ্গনে। অনেক বিশ্লেষকের মতে এর ফলে ইরান যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়তে পারে চীন ও রাশিয়া। কারণ চীন বিশ্বের সবচেয়ে বড় জ্বালানি তেল আমদানিকারক ও ভোক্তা, আর চীন তাদের অধিকাংশ জ্বালানি পণ্য আমদানি করে হরমুজ প্রণালীর মাধ্যমে। এই অবস্থায় দীর্ঘদিন এই প্রণালী যদি যুক্তরাষ্ট্র অবরুদ্ধ করে রাখে, তাহলে তা সরাসরি চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধের শামিল হিসেবে গণ্য হবে। এক্ষেত্রে হরমুজ প্রণালীর চলমান অবরোধ ভাঙতে চীনের এগিয়ে আসা ছাড়া আর কোনো উপায় থাকবে না। সেটা কি কূটনীতির মাধ্যমে না সরাসরি যুদ্ধের মাধ্যমে ঘটে, সেটা দেখার অপেক্ষায় এখন অনেকে। এদিকে চলমান এই উত্তেজনার মধ্যে আগামী 14-15 মে বেইজিং সফরের কথা রয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। হরমুজ প্রণালী বিষয়ে চীন ও রাশিয়ার হুমকির পরপরই প্রজেক্ট ফ্রিডম বাতিল করতে বাধ্য হলেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার থেকে যুক্তরাষ্ট্র আর্মি হরমুজ প্রণালীতে প্রজেক্ট ফ্রিডম চালু করে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র নেভি সামরিক পাহারার মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের পণ্যবাহী জাহাজ হরমুজ প্রণালী পারাপারের ব্যবস্থা করে, যাতে ইরান তাতে আক্রমণ করতে না পারে। এটি অ্যাসকর্ট মিশন নামেও পরিচিত। এই মিশন চালুর একদিন পরই তা বাতিল করল ওয়াশিংটন। ইরান এই ঘটনাকে তাদের বিজয় হিসেবে আখ্যায়িত করেছে। ইরান আগেই বলেছে প্রজেক্ট ফ্রিডম প্রজেক্ট ফেইলরে পরিণত হবে। যুক্তরাষ্ট্রের প্রজেক্ট ফ্রিডমের বিরুদ্ধে ইরান জোরালো কূটনৈতিক তৎপরতা চালায় এবং চীন ও রাশিয়াকে পক্ষে টানতে সক্ষম হয়। মঙ্গলবার যুক্তরাষ্ট্র যখন প্রজেক্ট ফ্রিডম বাতিল ঘোষণা করে, তখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বেইজিং সফর করছিলেন। প্রজেক্ট ফ্রিডম বাতিল করা বিষয়ে ট্রাম্প বলেন, পাকিস্তান তাদেরকে অনুরোধ করেছে এটি বাতিলের, তাই তিনি এটি বাতিল করেছেন। ট্রাম্প বলেছেন, আমরা ইরানের সঙ্গে একটি চুক্তি করতে চাই এবং চুক্তির অনেক কাছে রয়েছি আমরা। সে কারণে প্রজেক্ট ফ্রিডম বাতিল করা হলো, তবে ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ অব্যাহত থাকবে। এদিকে সিএনএন সহ পশ্চিমা বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরানে পুনরায় হামলা শুরুর জন্য মরিয়া হয়ে চেষ্টা চালাচ্ছে ইসরায়েল। যুক্তরাষ্ট্র আর্মিও পুনরায় হামলার প্রস্তুতি নিয়ে চলছে। মঙ্গলবার ইসরায়েলি সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন খবরে জানায়। খবরে বলা হয়েছে, ইরানের নতুন ধাপের হামলার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ দফায় দেশটির জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হবে। এছাড়া শীর্ষস্থানীয় ইরানি কর্মকর্তাদেরও হত্যার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিএনএনকে ইসরায়েলি সূত্র জানিয়েছে, সংক্ষিপ্ত এক অভিযানের লক্ষ্য নির্ধারিত হয়েছে, যাতে মীমাংসার জন্য ইরানকে আরও চাপে ফেলা যায়। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপরে নির্ভর করছে। অনেকটা রাতারাতি আইসিবিএম ক্লাবে যুক্ত হলো তুরস্ক। কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে এই অর্জন পুরো দুনিয়াকে একটা ঝাঁকুনি দিয়েছে নিশ্চয়ই। তুরস্ক আজ পৃথিবীর সামনে তার বানানো প্রথম আইসিবিএম ইয়ালদিরিমহান উন্মোচন করেছে, যা বেশিরভাগ মহাদেশে আঘাত হানতে সক্ষম।
কোনো পরমাণু অস্ত্র ছাড়াও হাইপারসনিক গতিতে 3 টন ওজনের থার্মোব্যারিক বা বাংকার বাস্টিং বোমা কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানলে তা যথেষ্ট ডেটারেন্ট ও ধ্বংসাত্মক হতে পারে। তুর্কি বিভিন্ন মিডিয়ার প্রকাশিত ব্রেকিং নিউজের দাবি অনুযায়ী এই নতুন মিসাইলের সেই সক্ষমতা আছে। বৈশ্বিক প্রতিরক্ষা প্রযুক্তি, বিশেষ করে আইসিবিএম উন্নয়ন এমন একটি ক্ষেত্র যেখানে গোপনীয়তা থাকলেও সম্পূর্ণ অজানা থেকে হঠাৎ করে কার্যকর অস্ত্রের আবির্ভাব খুবই বিরল ঘটনা। অনেকে এই তুর্কি আইসিবিএমকে মুসলিম দুনিয়ার প্রথম আইসিবিএম বলছেন। প্রথমেই আইসিবিএম কি এবং এর প্রযুক্তিগত জটিলতা কি সেটা বোঝা জরুরি। একটি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএম সাধারণত 5500 কিলোমিটারের বেশি দূরত্বে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এটি বহুমাত্রিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি করা হয়। উন্নত প্রপালশন সিস্টেম, নির্ভুল গাইডেন্স, রি এন্ট্রি ভেহিকল এবং প্রায়শই পারমাণবিক ওয়ারহেড বহনের সক্ষমতা। এই ধরনের মিসাইল তৈরির জন্য শুধু শক্তিশালী শিল্প ভিত্তি নয়, দীর্ঘমেয়াদী গবেষণা, পরীক্ষামূলক উৎক্ষেপণ এবং বিশাল বাজেট প্রয়োজন। বিশ্বে বর্তমানে মাত্র কয়েকটি দেশ, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স, যুক্তরাজ্য, ভারত এবং উত্তর কোরিয়া এই সক্ষমতা অর্জন করেছে বলে স্বীকৃত। তুরস্কের ক্ষেত্রে দেশটি সাম্প্রতিক বছরগুলোতে প্রতিরক্ষা খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। বিশেষ করে ড্রোন প্রযুক্তিতে তাদের সাফল্য বিশ্বব্যাপী প্রশংসিত। বাইরাক্তার TB2-র মতো ড্রোন ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন সংঘাতে কার্যকারিতা দেখিয়েছে। এছাড়া তুরস্ক নিজস্ব ট্যাঙ্ক, নৌযান, ক্ষেপণাস্ত্র এবং এয়ার ডিফেন্স সিস্টেম উন্নয়নের দিকেও এগিয়ে গেছে। তবে এই অগ্রগতি সত্ত্বেও আইসিবিএম পর্যায়ের প্রযুক্তিতে পৌঁছানো একটি সম্পূর্ণ ভিন্ন স্তরের চ্যালেঞ্জ। ইলদিরিম হান নামটি নিজেই ঐতিহাসিক ও প্রতীকী গুরুত্ব বহন করে। ইলদিরিম অর্থ বজ্রপাত, দ্রুততা ও শক্তির প্রতীক। উসমানীয় সুলতান বায়েজিদ প্রথম, যিনি ইলদিরিম উপাধিতে পরিচিত ছিলেন, তার নাম অনুসারে এই নামকরণ করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। তুরস্কে সামরিক সরঞ্জামের নামকরণে ঐতিহাসিক ও সাংস্কৃতিক রেফারেন্স ব্যবহার নতুন কিছু নয়। ম্যাক 25+ গতি এবং 6000 কিলোমিটার রেঞ্জের দাবি প্রযুক্তিগতভাবে আইসিবিএম এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ম্যাক 25 অর্থাৎ শব্দের গতির 25 গুণ। এটি সাধারণত ব্যালিস্টিক মিসাইলের মধ্যম বা টার্মিনাল ফেজে দেখা যায়। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ধরনের ক্ষমতা অর্জনের জন্য যে পরীক্ষামূলক উৎক্ষেপণ, ট্র্যাকিং এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণ দরকার, তার কোনো নির্ভরযোগ্য রেকর্ড এখনো পর্যন্ত প্রকাশ্যে আসেনি। আধুনিক যুগে স্যাটেলাইট নজরদারি এতটাই উন্নত যে বড় ধরনের মিসাইল পরীক্ষা গোপন রাখা প্রায় অসম্ভব। এছাড়া ফুয়েল হিসেবে লিকুইড নাইট্রোজেন টেট্রক্সাইড ব্যবহারের কথা উল্লেখ করা হয়েছে। বাস্তবে নাইট্রোজেন টেট্রক্সাইড একটি পরিচিত অক্সিডাইজার যা হাইপারসনিক প্রোপেল্যান্ট সিস্টেমে ব্যবহার করা হয়। এটি প্রায়শই হাইড্রোজেন বা অনুরূপ জ্বালানির সঙ্গে ব্যবহৃত হয়। সোভিয়েত যুগের অনেক ব্যালিস্টিক মিসাইলে এই ধরনের জ্বালানি ব্যবহার হতো। তবে আধুনিক আইসিবিএমগুলো ক্রমশ সলিড ফুয়েল প্রযুক্তির দিকে ঝুঁকছে, কারণ এটি দ্রুত উৎক্ষেপণযোগ্য, নিরাপদ এবং দীর্ঘমেয়াদে সংরক্ষণযোগ্য। যদি তুরস্ক সত্যি লিকুইড ফুয়েল ভিত্তিক আইসিবিএম তৈরি করে থাকে, তাহলে সেটি প্রযুক্তিগতভাবে সম্ভব হলেও কৌশলগতভাবে কিছু সীমাবদ্ধতা তৈরি করবে, বিশেষ করে দ্রুত প্রতিক্রিয়া এবং মোবিলিটির ক্ষেত্রে। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, তুরস্ক কি সত্যি এই প্রকল্পটি সম্পূর্ণ গোপনে এতদূর এগিয়ে নিতে পেরেছে? ইতিহাস বলছে বড় শক্তিগুলোর ক্ষেত্রেও আইসিবিএম উন্নয়ন বহু বছর ধরে আন্তর্জাতিক নজরদারির মধ্যে ঘটে। উত্তর কোরিয়ার মতো দেশও যখন তাদের মিসাইল পরীক্ষা চালায়, তখন তা স্যাটেলাইট, রাডার এবং গোয়েন্দা সংস্থার মাধ্যমে দ্রুত শনাক্ত হয়। তুরস্ক ন্যাটোর সদস্য হওয়ায় তাদের সামরিক কর্মকাণ্ড আরও বেশি নজরদারির আওতায় থাকে। ফলে একটি পূর্ণাঙ্গ আইসিবিএম প্রোগ্রাম সম্পূর্ণ অজানা থেকে হঠাৎ প্রকাশ পাওয়া সারা দুনিয়ায় চমক তৈরি করেছে। এখানে আরেকটি সম্ভাবনা বিবেচনা করা যায়। এটি কি আসলে একটি মধ্যম পাল্লার ব্যালিস্টিক মিসাইল বা ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল? সমালোচকরা অনেকেই এটিকে অতিরঞ্জিতভাবে আইসিবিএম হিসেবে উপস্থাপন করা হচ্ছে বলে মনে করেন। অনেক সময় 6000 কিলোমিটার রেঞ্জ প্রযুক্তিগতভাবে আইআরবিএম এবং আইসিবিএম এর সীমারেখার কাছাকাছি, তাই বিভ্রান্তি তৈরি হতে পারে। কিন্তু তুরস্কের রাজনৈতিক পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যের অস্থির সময়ে তুর্কি নিরাপত্তার জন্য এটি একটি বিশাল অর্জন নিঃসন্দেহে।
যদি ধরে নেওয়া হয় যে এই প্রকল্পটি বাস্তব, তাহলে এর ভূরাজনৈতিক প্রভাব ব্যাপক হতে পারে। ৬,০০০ কিলোমিটার রেঞ্জ মানে ইউরোপ, মধ্যপ্রাচ্য, রাশিয়ার বড় অংশ, এমনকি দক্ষিণ এশিয়ার কিছু অঞ্চলও এর আওতায় পড়বে। এটি তুরস্ককে একটি নতুন কৌশলগত অবস্থানে নিয়ে যাবে। বিশেষ করে ন্যাটোর অভ্যন্তরের শক্তির ভারসাম্যে পরিবর্তন আসতে পারে। একই সঙ্গে ইসরায়েল, ইরান এবং রাশিয়ার মতো দেশগুলো এ ধরনের সক্ষমতাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। তবে এই ধরনের সক্ষমতা অর্জন করলে আন্তর্জাতিক প্রতিক্রিয়াও আসবে। মিসাইল প্রযুক্তি নিয়ন্ত্রণ ব্যবস্থা MTCR এবং অন্যান্য আন্তর্জাতিক চুক্তি এই ধরনের প্রযুক্তি বিস্তার সীমিত করার চেষ্টা করবে। যদিও তুরস্ক নিজেই একটি আঞ্চলিক শক্তি, তবুও ICBM উন্নয়ন তাদের কূটনৈতিক সম্পর্ককে জটিল করতে পারে, বিশেষ করে পশ্চিমা মিত্রদের সঙ্গে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো পারমাণবিক ওয়ারহেড। ICBM সাধারণত পারমাণবিক অস্ত্র বহনের জন্য ডিজাইন করা হয়। তুরস্ক বর্তমানে আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্রধারী দেশ নয়, যদিও ন্যাটোর নিউক্লিয়ার শেয়ারিং প্রোগ্রামের আওতায় তাদের ভূখণ্ডে মার্কিন পারমাণবিক অস্ত্র থাকার কথা জানা যায়। যদি তুরস্ক নিজস্ব ICBM তৈরি করে, তাহলে প্রশ্ন উঠবে, তারা কি ভবিষ্যতে নিজস্ব পারমাণবিক ওয়ারহেড উন্নয়নের পথে এগুচ্ছে? আসলে দীর্ঘপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আসল কৌশলগত জোর তখনই তৈরি হয় যখন সেটার মাথায় পারমাণবিক অস্ত্র লোড করা থাকে। তুরস্কের কাছে প্রকাশ্যে কোনো পারমাণবিক অস্ত্র নেই, তাই এই মিসাইল সিস্টেমটি নিজে থেকে পূর্ণাঙ্গ কোনো নিউক্লিয়ার ডিটারেন্স না। তবে এই ক্যাপাবিলিটি একটি সুপ্ত বা ল্যাটেন্ট ডিটারেন্স তৈরি করে। এটা বিশ্বের কাছে এই বার্তায় পৌঁছে দিচ্ছে যে ভবিষ্যতে পারমাণবিক অস্ত্রের পথ হাঁটার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগেই আঙ্কারা তার কৌশলগত লক্ষ্যভেদে প্রয়োজনীয় অবকাঠামো গুছিয়ে রাখছে। এখানে আসল বার্তা হলো আঙ্কারা আর ওয়াশিংটনের পরমাণু ছাতার উপর সম্পূর্ণ নির্ভরশীল থাকতে চায় না। ট্রাম্প আমল থেকে ন্যাটোর প্রতিশ্রুতি নিয়ে যে সংশয় তৈরি হয়েছিল, এটি তারই একটি জবাব। এঞ্জিলিক বিমান ঘাঁটি বা বসফরাস প্রণালীর নিয়ন্ত্রণ ব্যবহার করে তুরস্ক বরাবরই ন্যাটোর ভেতরে নিজেদের গুরুত্ব বজায় রেখেছে। এখন নিজেদের ICBM থাকায় জোটের যে কোনো দর কষাকষিতে আঙ্কারার পাল্লা আরও ভারী হলো। প্রতিরক্ষা খাতে স্বাবলম্বী হওয়ার পথে তুরস্কের জন্য ইয়েলদিরিম হান একটি বিশাল মাইল ফলক। এটি কেবল একটি ICBM নয়, বরং বদলে যাওয়া ভূ রাজনীতিতে আঙ্কারার শক্তিশালী উপস্থিতির ঘোষণা। তুরস্ক বিশ্বকে জানিয়ে দিল যে সে এখন আর বড় শক্তিগুলোর নিরাপত্তার উপর নির্ভরশীল থাকতে চায় না, বরং তারা নিজেরাই নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম। পৃথিবীর জন্য বার্তা হলো লিবারেল ইন্টারন্যাশনাল অর্ডার শেষ, যুদ্ধ গভীর এবং অত্যাসন্ন। ১.৫ দশকের মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনের অবসান হলো পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গ ও আসামে উগ্র হিন্দুত্ববাদীদের এই বিজয় বাংলাদেশের জন্য অশনি সংকেত। বিজেপির নীতি হচ্ছে মুসলিমদের নাগরিকত্ব হরণ করা। বাংলাদেশ সীমান্তের ২ প্রদেশে এই কাজ এগিয়ে গেছে। ফলে বাংলাদেশকে ভবিষ্যতে যে কোনো পরিস্থিতিতে রোহিঙ্গাদের মতো বিশাল জনসংখ্যার চাপ নিতে হতে পারে। ভারতের প্রদেশগুলোতে কে সরকার গঠন করলো, তাতে দেশটির পররাষ্ট্র নীতিতে বড় ধরনের কোনো প্রভাব ফেলে না। এছাড়া কংগ্রেস বা বিজেপি যে দল ভারতের ক্ষমতায় আসুক না কেন, তাতে পররাষ্ট্র নীতিতে বড় ধরনের কোনো পরিবর্তন হয় না। কিন্তু এবার পূর্ব সীমান্তে আসাম ও পশ্চিমবঙ্গে বিজেপির উত্থানে বাংলাদেশিদের উদ্বিগ্ন হওয়ার অনেক কারণ আছে। রাজ্য বিধানসভা নির্বাচনের আগে ২ প্রদেশে বিপুল সংখ্যক মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে, যাদের বড় অংশ সংখ্যালঘু মুসলমান। এমন সব ব্যক্তির ভোটাধিকার হরণ করা হয়েছে যাদের পূর্বপুরুষরা পশ্চিম বাংলা শাসন করেছে। নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি মীর জাফর আলী খানের বংশধারা পর্যন্ত ভোটাধিকার হরণ করা হয়েছে। নির্বাচনের আগে ভোটার তালিকায় নিবিড় সংশোধন SIR নামে প্রায় ৯২ লাখ ভোটারকে তালিকা থেকে বাদ দেয়া হয়। বিজেপির ঘোষিত নাগরিকত্ব আইন বাস্তবায়নের মাধ্যমে এদের বাংলাদেশি ও রোহিঙ্গা তকমা দিয়ে নাগরিকত্বহীন করে রাখা হবে। সময় ও সুযোগ মতো বাংলাদেশি হিসেবে ঠেলে দেওয়ার চেষ্টা করা হবে। ভোটের ফলাফলে দেখা যাচ্ছে ২ দেশের আইনসভায় মুসলমানদের কণ্ঠস্বর আরও ম্রিয়মাণ হয়ে উঠবে।
পশ্চিম বাংলায় প্রায় 30% মুসলমান ভোটার। নির্বাচনের আগে বিজেপির প্রধান টার্গেট ছিল মুসলমানরা। মুসলমান ভোটাররা পরিস্থিতি বুঝতে পেরে নাগরিক অধিকার রক্ষার জন্য তৃণমূল কংগ্রেসের দিকে ঝুঁকে পড়েছিল। ফলাফল দাঁড়িয়েছে বিজেপি 46% ভোট পেয়ে 206 আসন পেয়েছে, অপরদিকে 41% ভোট পেয়ে তৃণমূল কংগ্রেস পেয়েছে 81 আসন। তৃণমূল কংগ্রেসের পাওয়া আসনের অর্ধেক মুসলমান প্রার্থীরা বিজয়ী হয়েছেন। শুধু পশ্চিমবঙ্গ নয়, আসামেও দেখা গেছে একই চিত্র। আসামে যে মুসলিম প্রার্থীরা বিজয়ী হয়েছেন তারা প্রায় সবাই কংগ্রেসের। 102 আসন পেয়েছে বিজেপি, কংগ্রেস পেয়েছে 21টি আসন, যার 18 জনই মুসলমান। এছাড়া বদরুদ্দিন আজমলের AIDF দল থেকে বিজয়ী হয়েছে 3 জন। এখানে বলে রাখা প্রয়োজন যে পশ্চিমবঙ্গ বা আসামে কোনো মুসলমানকে বিজেপি প্রার্থী ঘোষণা করেনি। পশ্চিমবাংলায় ভোটার তালিকা সংশোধনের প্রভাব যেসব আসনে বেশি পড়েছে এমন আসন 94টি। ফলাফলে দেখা যাচ্ছে সংশোধনের আগে অর্থাৎ 2021 সালের নির্বাচনে এসব অঞ্চলে তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত আসন ছিল 72টি, এবার পেয়েছে মাত্র 30টি। বিপরীতে গত নির্বাচনের 22টির বিপরীতে বিজেপি এবার পেয়েছে 63টি। এই ফলাফল থেকে স্পষ্ট পশ্চিমবঙ্গ ও আসামে ভোটাররা ধর্মের ভিত্তিতে ভোট প্রদান করেছে। সংখ্যাগুরু হিন্দু সম্প্রদায়ের ভোটাররা উগ্রপন্থী রাজনীতিকে সমর্থন দিয়েছে। বিজেপি মূলত হিন্দু ভোটকে সংহত করা এবং নির্দিষ্ট ভোট ব্যাংকের উপর নির্ভর করার কৌশল গ্রহণ করে। এর ফল হিসেবে এবার সবচেয়ে কম সংখ্যক মুসলমান প্রার্থী বিজয়ী হয়ে 2 প্রদেশের বিধানসভায় যাচ্ছেন। পশ্চিমবঙ্গে এবারের বিধানসভা নির্বাচনে বিজেপির জয়লাভের পর রাজ্যের মুসলিম জনগোষ্ঠীর উপর কী ধরনের প্রভাব পড়তে পারে তা নিয়ে রাজনৈতিক বিশ্লেষক এবং সাধারণ মানুষের মধ্যে নানা আলোচনা রয়েছে। বিজেপির নির্বাচনী ইশতেহার এবং দলটির শীর্ষ নেতাদের সাম্প্রতিক বক্তব্য থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের সামনে এক ভয়াবহ সময় অপেক্ষা করছে। উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের চেহারা নিয়ে হাজির হয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, যিনি ফল ঘোষণার পর স্পষ্টভাবে বলেছেন তাকে হিন্দুরা ভোট দিয়ে বিজয় করেছে আর মুসলমানরা ভোট দিয়েছে মমতাকে। নাৎসিদের মতো আদিত্যনাথ ও শুভেন্দুরা বিশ্বাস করেন হিন্দুরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি এবং ভারতে কেবল তারাই মর্যাদার সাথে বসবাস করতে পারেন, অন্য ধর্মের লোকেরা এদেশের নাগরিক হওয়ার যোগ্য নয়। বিজেপির আদর্শিক ভিত্তি হল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা RSS। নাৎসি জার্মানির সংস্কৃতি ও জাতিকেন্দ্রিক জাতীয়তাবাদ থেকে অনুপ্রাণিত সংগঠন RSS। নাৎসিরা যেমন জার্মানিকে শুধু আর্যদের দেশ মনে করত, বিজেপিও ভারতকে মূলত হিন্দু রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। নাৎসিরা ইহুদিদের যেভাবে শত্রু হিসেবে চিহ্নিত করেছিল, বিজেপির রাজনীতিতেও মুসলিম বা খ্রিস্টানদের বহিরাগত হিসেবে দেখানোর প্রবণতা লক্ষ্য করা যায়। উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের বুলডোজার নিয়ে মুসলমানদের ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে উচ্ছেদের রাজনীতির মূলে রয়েছে নাৎসিবাদী চিন্তা। এখন আমাদের ঘরের পাশে শুভেন্দুর মতো বিজেপি নেতারা এই বুলডোজার রাজনীতি বা সংখ্যালঘুদের উচ্ছেদের রাজনীতি শুরু করবেন। পশ্চিমবঙ্গের বিজেপি তাদের নির্বাচনী প্রচারণায় অনুপ্রবেশকারী শনাক্তকরণ এবং ডাবল ইঞ্জিন সরকার গঠনের মাধ্যমে রাজ্যের জনসংখ্যাগত ভারসাম্য বদলে দেওয়ার ঘোষণা দিয়েছিল। বিজেপি নেতাদের বক্তব্য অনুযায়ী তারা অবৈধ অভিবাসীদের চিহ্নিত করতে কঠোর আইনি ব্যবস্থা নেবে। বিজেপি সরকার কেন্দ্রীয়ভাবে যে সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাশ করেছে তার রাজ্যে আরও সক্রিয়ভাবে কার্যকর করার দিকে মনোযোগী হবে। নাগরিকত্ব দেওয়ার নামে একদিকে বাংলাদেশের হিন্দুদের ভারতে যাওয়ার জন্য যেমন প্রলোভন দেখানো হবে, তেমনি ভোটাধিকার ও নাগরিকত্ব হারানো মুসলমানদের বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হতে পারে। তা না হলে তাদের ওপর যে নিপীড়ন চালানো হবে তা নিশ্চিত করা হবে। বিজেপির 2026 সালের ইশতেহারে স্পষ্ট বলা হয়েছে যে ক্ষমতায় আসা 6 মাসের মধ্যে পশ্চিমবঙ্গে ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি কার্যবিধি কার্যকর করা হবে। এটি কার্যকর হলে মুসলিম পার্সোনাল ল বা বিয়ে, তালাক, উত্তরাধিকার সংক্রান্ত নিজস্ব আইন রহিত হয়ে সবার জন্য একই আইন প্রযোজ্য হবে। এটি মুসলমানদের ধর্মীয় ও সামাজিক রীতিনীতিতে সরাসরি প্রভাব ফেলবে। সম্ভবত এটি হবে পশ্চিমবঙ্গের মুসলমানদের উপর প্রথম আঘাত।
বিজেপি দাবি করে তৃণমূল সরকার মুসলমানদের তোষণ করত। বিজেপি ক্ষমতায় এলে তারা এই তোষণ বন্ধ করে উন্নয়নমূলক কাজের কথা বলছে। এর ফলে ইমাম ভাতা বা নির্দিষ্ট কিছু ধর্মীয় অনুদান বন্ধ করা হতে পারে। মুসলমানদের ধর্মীয় অধিকার আরও খর্ব হবে। পশ্চিমবঙ্গের রাজনীতির দিকে বাংলাদেশের মানুষের যতটা আগ্রহ দেখা যায়, আসামের দিকে আমাদের আগ্রহ তেমন নেই। কিন্তু ভারতের এই প্রদেশে যে রাজনৈতিক মেরুকরণ ঘটছে তা বাংলাদেশের জন্য বিপজ্জনক। আসামের মুসলমানদের কোণঠাসা করে ফেলা হয়েছে। বিপুল সংখ্যক মুসলমানের নাগরিক অধিকার হরণ করা হয়েছে। 2019 সালে নাগরিকত্ব আইনের আওতায় 19 লাখ লোকের নাগরিকত্ব হরণ করা হয়েছে, যাদের প্রায় সবাই মুসলমান। নির্বাচনের আগে আসামে বিধানসভা কেন্দ্রের সীমানা পুনর্নির্ধারণ বা ডিলিমিটেশন করা হয়। প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এর ফলে মুসলমান প্রধান আসনগুলোর সংখ্যা প্রায় 35টি থেকে কমে 20 থেকে 23টিতে নেমে এসেছে। নির্বাচনের রেজাল্টে এর প্রভাব পড়েছে। আসামের বিধানসভায় যেখানে সবসময় 30 জনের বেশি মুসলিম সদস্য থাকত, সেখানে এবার এই সংখ্যা দাঁড়িয়েছে 22 জনে। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা আর এক যোগী আদিত্যনাথ হিসেবে আবির্ভূত হয়েছে, যিনি ধর্মীয় বিভাজন ও মেরুকরণের রাজনীতির মাধ্যমে বিজেপিকে সংহত করছেন। মুসলমানরা আসামের রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়ছে। তিনি আসাম থেকে বাংলাভাষী মুসলমানদের বাংলাদেশে ঠেলে পাঠাতে চান। সম্প্রতি এবিপি লাইভে হেমন্ত বিশ্ব শর্মাকে যখন জিজ্ঞাসা করা হয় যে অনিবন্ধিত সন্দেহভাজন বাংলাদেশিদের যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে হস্তান্তর করা হবে কিনা, জবাবে আসামের মুখ্যমন্ত্রী বলেন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তা করা কঠিন। তাই তারা রাত নামা পর্যন্ত অপেক্ষা করেন এবং যখন সীমান্তরক্ষী বাহিনীর কোনো সদস্য উপস্থিত থাকেন না, তখন অন্ধকারের আড়ালে তাদের সীমান্ত পেরিয়ে ঠেলে দেন। তার এই মন্তব্যের প্রতিবাদে ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করা হয়েছিল। বাংলাদেশের পূর্ব ও পশ্চিম সীমান্তে নাৎসিবাদী রাজনৈতিক আদর্শে পরিচালিত উগ্র হিন্দুত্ববাদী দলের এই বিজয় ভবিষ্যতের জন্য কঠিন সতর্কবার্তা। দুই প্রদেশে যেভাবে মুসলমানদের নাগরিক অধিকার হরণ থেকে নাগরিকত্ব হরণ করা হচ্ছে, তা ধীরে ধীরে টাইম বোমায় রূপ নিতে পারে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।